বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি হাজির হয়েছি ইংরেজি দ্বিতীয় পত্রের ইংরেজি দ্বিতীয় পত্রের 3 নম্বর কোশ্চেনের দ্বিতীয় আলোচনা নিয়ে। গত ক্লাসে 10টি ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ নিয়ে আমি আলোচনা করেছি। আজকে আমি বাকি ওয়ার্ড এবং ফ্রেজগুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। প্রথমে আমি তোমরা নিশ্চয় লক্ষ্য করতে পারছো আমি একটি উদাহরণ দিয়েছি। সেই উদাহরণে একটি বক্স দেওয়া আছে, সেই বক্সের মধ্যে 10টি ওয়ার্ড দেওয়া আছে। এই 10টি ওয়ার্ড দিয়ে নিচে যে 10টি সেন্টেন্স দেওয়া আছে, এই 10টি সেন্টেন্সকে পূরণ করতে হবে। তো এই প্রস্তুতি সম্পূর্ণ করার আগে বক্সের ভিতরে যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো নিয়ে আমি প্রথমে আলোচনা করব এবং পরবর্তীতে আমি অবশ্যই তোমাদেরকে এই প্রশ্নটির উত্তর দিয়ে দেব। আমি প্রথমে বক্সের ভিতরে একটি শব্দ যেমন দেওয়া আছে দেয়ার, শব্দটির অর্থ হচ্ছে কোনো কিছু ঘটা বা আছে। এই দেয়ার শব্দটি তোমরা সকলেই জানো, এটা একটা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট। এই ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট সাধারণত এমন ধরনের বাক্য ব্যবহার করা হয় যে বাক্যের মধ্যে সরাসরি সাবজেক্টের কোনো কাজ নেই। সেই বাক্যগুলোতেই সাধারণত দেয়ার বা ইট ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট ব্যবহার করা হয়। এবার আমি দেয়ারের রুল নিয়ে আলোচনা করব। তোমরা লক্ষ্য করো, বলা হয়েছে বাক্যের শুরুতে দেয়ার প্লাস বি ভার্ব অবলিক মেইন ভার্ব প্লাস নাউন বা প্রনাউন, ব্র্যাকেটে আমি দিয়েছি জায়গার নাম, ব্যক্তি অবলিক পুরাতন কোনো বস্তুর নাম। অর্থাৎ এক্সাম্পলটা একটু খেয়াল করে দেখো, তাহলে বুঝতে পারবে। বাক্যের শুরুতে যদি শূন্যস্থান থাকে, বাক্যের শুরুতে যদি শূন্যস্থান থাকে, শূন্যস্থানের পরে যদি বি ভার্ব বা মেইন ভার্ব থাকে এবং এর পরে যদি কোনো জায়গার নাম থাকে বা ব্যক্তির নাম থাকে, সেক্ষেত্রে শূন্যস্থানে আমরা দেয়ার শব্দটি বসিয়ে দিতে পারি। যেহেতু বাক্যের শুরুতে এখানে শূন্যস্থান রয়েছে, তাই আমরা এবং শূন্যস্থানের পরে ওয়াচ এবং জায়গার নাম দেওয়া আছে, তাই এখানে আমরা দেয়ার বসিয়ে দিতে পারবো। আমরা দেয়ার শব্দটি বসিয়ে দিলাম। সুতরাং কি হলো, দেয়ার ওয়াজ এ টেম্পল ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একটি মন্দির ছিল। দ্বিতীয় উদাহরণে বলা হয়েছে ড্যাশ লিভড এ কিং ইন দিস প্লেস। খেয়াল করো, বাক্যের শুরুতে শূন্যস্থান আছে, শূন্যস্থানের পরে একটি মেইন ভার্ব দেওয়া আছে এবং মেইন ভার্বের পরে ব্যক্তি প্লাস জায়গার নাম দেওয়া আছে। সুতরাং আমরা বলেছি যদি শূন্যস্থানের পরে মূল ভার্ব বা বিভার্ব থাকে এবং সেখানে যদি এর পরে যদি ব্যক্তি বা জায়গার নাম উল্লেখ থাকে, তাহলে অবশ্যই শূন্যস্থানে আমরা দেয়ার শব্দটি বসিয়ে দিতে পারবো। সুতরাং আমি এখানে দেয়ার শব্দটি বসিয়ে দিলাম। তাহলে মূল বিষয়টা হচ্ছে কি, যে বাক্যের শুরুতে শূন্যস্থান থাকবে এক, 2 নম্বর হচ্ছে শূন্যস্থানের পরে বিভার বা মূল ভার্ব থাকবে, 3 নম্বর হচ্ছে বিভার বা মূল ভার্বের পরে ব্যক্তির নাম, জায়গার নাম বা বস্তুর নাম থাকতে পারে। ঠিক তখনই আমরা দেয়ার
বসিয়ে দিব। 2 নম্বরে আমরা এখন চলে আসি। 2 নম্বরে বলা হয়েছে as if as though, এটার অর্থ হচ্ছে এমন যেন। রুলের দিকে খেয়াল করো, প্রথম রুলটাতে বলা হয়েছে যে as if এবং as though, as if এবং as though, as if এবং as though এ বাম পাশে প্রথমে একটি বাক্য দেওয়া আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এবং দ্বিতীয় বাক্যটি দেওয়া আছে পাস্ট ইনডিফিনিট অথবা ওয়ারে। যদি as if এবং as though এর আগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং as though as if এর পরে পাস্ট ইনডিফিনিট বা ওয়ার থাকে, সেক্ষেত্রে শূন্যস্থানে আমরা অবশ্যই as if বা as though বসিয়ে দেব। নাম্বার 2, as if as though, শূন্যস্থানে as if বা as though, as if বা as though এর প্রথম বাক্যটি যদি পাস্ট ইনডিফিনিট থাকে এবং দ্বিতীয় বাক্যটি যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে, অর্থাৎ as if এর আগের বাক্যটি পাস্ট ইনডিফিনিট এবং as if এর পরের বাক্যটি যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে, সেক্ষেত্রে আমরা as if বা as though বসিয়ে দেব। আমরা একটু উদাহরণের দিকে লক্ষ্য করি। প্রথমে বলা হয়েছে শূন্যস্থান, এখানে খেয়াল করতে পারছো শূন্যস্থানের আগে যে শব্দটি দেওয়া আছে এই শব্দটি প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে, হি টক্স, এটা প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে এবং শূন্যস্থানের পরে যে বাক্যটি দেওয়া আছে সেই বাক্যটিতে বলা হয়েছে ইহা পাস্ট ইনডিফিনিট টেন্স। সুতরাং যেহেতু আমরা নিয়মে পড়েছি যে শূন্যস্থানের আগে প্রেজেন্ট টেন্স এবং শূন্যস্থানের পরে পাস্ট টেন্স থাকবে, সুতরাং আমরা সেখানে as if বা as though বসিয়ে দিতে পারবো। দ্বিতীয় উদাহরণে বলা হয়েছে, খেয়াল করো শূন্যস্থানের প্রথমে শূন্যস্থানের আগের বাক্যে বলা হয়েছে হি টক্স এবং পরের বাক্যে বলা হয়েছে হি ওয়ার এ ম্যাড। যেহেতু আমরা বলেছি শূন্যস্থানের প্রথম বাক্যে যদি প্রেজেন্ট টেন্স থাকে এবং পরের বাক্যে যদি পাস্ট টেন্স থাকে, অর্থাৎ পাস্ট টেন্সের মধ্যে সাবজেক্ট প্লাস ওয়্যার প্লাস অ্যাডজেক্টিভ বা নাউন থাকে, সেক্ষেত্রে অবশ্যই শূন্যস্থানের মাঝখানে আমরা as if বা as though বসিয়ে দিতে পারব। খেয়াল করতে হবে এখানে যে শূন্যস্থানের পূর্বে অবশ্যই প্রেজেন্ট টেন্স থাকবে এবং শূন্যস্থানের পরে অবশ্যই পাস্ট টেন্স থাকলে সেক্ষেত্রে কেবলমাত্র as if বা as though বসাতে পারব। তৃতীয় নাম্বার শূন্যস্থানে দেওয়া আছে, খেয়াল করো শূন্যস্থানের আগে দেওয়া আছে he talked এবং শূন্যস্থানের পরে দেওয়া আছে he had known everything। একটু খেয়াল করো প্রথম বাক্যটি শূন্যস্থানের পূর্বের বাক্যটি দেওয়া আছে পাস্ট টেন্স, ইডি যেহেতু যুক্ত আছে সুতরাং আমরা এটাকে বলতে পারবো পাস্ট ইনডিফিনিট এবং যেহেতু দ্বিতীয় বাক্যটিতে সাবজেক্ট প্লাস হ্যাড নোন আছে সুতরাং এটাকে বলতে পারবো আমরা পাস্ট পারফেক্ট। যদি শূন্যস্থানের আগে পাস্ট ইনডিফিনিট এবং শূন্যস্থানের পরে পাস্ট পারফেক্ট টেন্স থাকে, সেক্ষেত্রে আমরা শূন্যস্থানে অবশ্যই as if বা as though বসিয়ে নেব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 3 নাম্বার নিয়মে বলা আছে no sooner had ... then hardly had ... when scarcely had ... when। এটার অর্থ হচ্ছে যেতে না যেতে, পড়তে না পড়তে, করতে না করতে ইত্যাদি ইত্যাদি। এখানে রুলে বলা হয়েছে একটু খেয়াল করে দেখো, then এবং before, then এবং before এর পূর্বে যে বাক্যটি দেওয়া থাকবে সেই বাক্যটিতে যে ভার্বটি দেওয়া থাকবে, এই ভার্বটি অবশ্যই পাস্ট পার্টিসিপলে দেওয়া থাকবে। এখানে ধরতে হবে যে ভার্বটি দেওয়া থাকবে সেই ভার্বটি অবশ্যই পাস্ট পার্টিসিপলে দেওয়া থাকবে এবং দেন এর পরে যে ভার্বটি থাকবে সেই ভার্বটি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকবে। এভাবে বাকি দুইটা যে নিয়ম আছে এই দুইটা নিয়মের ক্ষেত্রে ঠিক একই। দেখো, হ্যাঁ, প্রথমে when এর পূর্বে পাস্ট পার্টিসিপল আছে এবং when এর পরে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। প্রথমে
তৃতীয় নম্বরের ক্ষেত্রে ঠিক একই, হ্যাঁ, পাস্ট পার্টিসিপল এবং when এর পরে পাস্ট ইনডিফিনিট টেন্স। সুতরাং আমরা বলতে পারি যদি শূন্যস্থানের পূর্বে অর্থাৎ দেন অথবা when এর পূর্বে যদি পাস্ট পার্টিসিপল থাকে এবং when এর পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, সেক্ষেত্রে আমরা অবশ্যই বাক্যের শুরুতে শূন্যস্থানে no sooner had, hardly had বা scarcely had বসিয়ে দিতে পারব। এখন বিষয় হচ্ছে যে কখন no sooner had বসাবো, কখন hardly had বসাবো, কখন scarcely had বসাবো। যদি তুমি দেখো বাক্যের মাঝখানে দেন বা বিফোর থাকে, তাহলে অবশ্যই শূন্যস্থানের পূর্বে no sooner had বসাতে হবে। যদি বাক্যের মধ্যে when যুক্ত থাকে, তাহলে অবশ্যই শূন্যস্থানে hardly had এবং scarcely had বসাতে হবে। এখন বিষয় যদি শূন্যস্থানে এমনও হতে পারে যে দুইটা শূন্যস্থান থাকতে পারে, সেক্ষেত্রে তোমার এই জায়গাতেও তোমার শূন্যস্থান থাকতে পারে, এই দেন অথবা বিফোর এই জায়গাতেও শূন্যস্থান থাকতে পারে। সেক্ষেত্রে আমি কিভাবে বুঝবো এখানে no sooner had বা দেন বসবে? সেক্ষেত্রে অবশ্যই তোমাকে ভার্বের দিকে খেয়াল রাখতে হবে। প্রথম ভার্বটি যদি পাস্ট পার্টিসিপল হয় এবং দ্বিতীয় ভার্বটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, সেক্ষেত্রে অবশ্যই no sooner had ডট ডট দেন অথবা hardly had ডট ডট when অথবা scarcely had ডট ডট when বসাতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটি উদাহরণের দিকে লক্ষ্য করো। বাক্যের শুরুতে ড্যাশ দেওয়া আছে, এর পরে শূন্যস্থানের পরে একটি পূর্ণাঙ্গ বাক্য দেওয়া আছে, পূর্ণাঙ্গ বাক্যের পরে দেওয়া আছে দেন। তোমরা একটু খেয়াল করো, দেনের পূর্বের বাক্যটি পাস্ট পার্টিসিপলে আছে এবং দেনের পরের বাক্যটি যে ভার্বটি দেওয়া আছে সে ভার্বটি পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। সুতরাং প্রথম বাক্যটি যদি পাস্ট পার্টিসিপলে থাকে এবং দ্বিতীয় বাক্যটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, সেক্ষেত্রে আমরা অবশ্যই কি বসাতে পারবো? no sooner had বসাতে পারবো, কারণ মাঝখানে দেন দেওয়া আছে। তো আমরা এখানে no sooner had বসিয়ে দেব। no sooner had বসাবো। সহজ কথা হচ্ছে বিষয়টি আমরা মনে রাখবো এভাবেই যে বাক্যের মাঝখানে সাধারণত দেন থাকবে বা বিফোর থাকবে বা when যখন থাকবে, তখন আমরা অবশ্যই no sooner বা hardly had বা scarcely had বসিয়ে দেব। এবার আমরা 4 নম্বর নিয়মে যাই। 4 নম্বর নিয়মে বলা হয়েছে আনলেস। আনলেস শব্দটির অর্থ হচ্ছে যদি না। ব্র্যাকেটে আমি লিখেছি যা শর্ত অর্থ প্রকাশ করে। রুলে খেয়াল করো তোমরা একটু, এই আনলেস শব্দটি সবসময় নেগেটিভ অর্থ প্রকাশ করে, যার কারণে আনলেসের সাথে যুক্ত যে বাক্যটি থাকবে সেই বাক্যটি অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং সেটা অ্যাফার্মেটিভ বাক্য হবে। এবং আনলেস পরের বাক্যটি, দ্বিতীয় বাক্যটি যেটি থাকবে সেই বাক্যটি অবশ্যই ফিউচার ইনডিফিনিট টেন্স এবং অবশ্যই সেটা নেগেটিভ অর্থ প্রকাশ করবে। তাহলে আমরা একটু উদাহরণের দিকে যাই। বাক্যের শুরুতে দেখো শূন্যস্থান দেওয়া আছে, বাক্যের শুরুতে শূন্যস্থান দেওয়া আছে, শূন্যস্থানের পরে বলা হয়েছে ওয়ার্ক হার্ড, ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। তোমরা একটু খেয়াল করে দেখো, বাক্যের শুরুতে অর্থাৎ শূন্যস্থান যুক্ত যে বাক্যটি, এই বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দেওয়া আছে এবং দ্বিতীয় বাক্যটি ফিউচার ইনডিফিনিট টেন্স এবং এই বাক্যটি দ্বারা নেগেটিভ অর্থ প্রকাশ করা হয়েছে। কিভাবে? ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় ফেল করবে, তুমি পরীক্ষায় ফেল করবে। সুতরাং আমরা অবশ্যই শূন্যস্থান যুক্ত যে বাক্যটি, যেহেতু এটা একটা অ্যাসার্টিভ বাক্য, অ্যাফার্মেটিভ বাক্য, সুতরাং আমরা এখানে কি বসিয়ে দিতে পারি? আনলেস বসিয়ে দিতে পারি। যদি আনলেস বসিয়ে দেই তাহলে এই বাক্যটি দ্বারাও নেগেটিভ অর্থ প্রকাশ করব। যদি আমরা আনলেস বসিয়ে দেই তাহলে বাক্যটির অর্থ কি দাঁড়াবে? তাহলে বাক্যটির অর্থ হবে unless work hard you will fail in the exam।
যদি কঠোর পরিশ্রম না করো, ইউ উইল ফেল ইন দা এক্সাম, তুমি পরীক্ষা অবশ্যই কি করবে, ফেল করবে। সুতরাং আমরা আনলেস তখনই বসাবো যদি প্রথম বাক্যটি অ্যাফার্মেটিভ হয় এবং দ্বিতীয় বাক্যটি যদি ফিউচার টেন্স এবং নেগেটিভ অর্থ প্রকাশ করে, ঠিক তখনই শূন্যস্থানে আমরা আনলেস শব্দটি বসিয়ে দেব। এবার আসি আমরা 5 নম্বর নিয়মে, লিস্ট। এটার অর্থ হচ্ছে যাতে না বা নতুবা। এখানে রুলসে আমরা খেয়াল করি, দেখো এখানে বলা হয়েছে any tenses plus list plus subject plus should বা might plus be1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। অবশ্যই বাক্যটি যে ভার্বটি থাকবে সেই ভার্বটি অবশ্যই নেগেটিভ অর্থ প্রকাশ করবে। একটু খেয়াল করে দেখো, লিস্টের আগে যে কোনো টেন্স থাকতে পারে, তবে লিস্টের পরে অবশ্যই সাবজেক্ট প্লাস শুড বা মাইট প্লাস বি1 প্লাস এক্সটেনশন থাকবে। যদি লিস্টের পরে অর্থাৎ শূন্যস্থানের পরে সাবজেক্ট প্লাস শুড বা মাইট প্লাস বি1 থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমরা শূন্যস্থানে লিস্ট বসিয়ে দিতে পারি। একটা উদাহরণ দিকে দেয় আমরা, দেখো প্রথম উদাহরণে বলা হয়েছে you have to avoid some mistakes in the exams dash you should get more marks। তোমরা সবসময় শূন্যস্থানের পরে খেয়াল করবে এখানে যে শূন্যস্থানের পরে যদি সাবজেক্ট প্লাস শুড থাকে, সেক্ষেত্রে অবশ্যই আমরা সাবজেক্ট প্লাস শুড থাকলে অবশ্যই আমরা শূন্যস্থানে লিস্ট বসাতে পারব। যেহেতু বাক্যটির মধ্যে শূন্যস্থানের পরে সাবজেক্ট প্লাস শুড আছে, সুতরাং আমরা এখানে লিস্ট বসিয়ে দেব। তাহলে যদি আমরা এখানে লিস্ট বসিয়ে দেই, তাহলে অর্থটা কি দাঁড়াবে? অর্থটা দাঁড়াচ্ছে ইউ হ্যাভ টু অ্যাভয়েড সাম মিস্টেকস ইন দ্য এক্সাম। তোমাকে পরীক্ষায় কিছু ভুল এড়িয়ে চলতে হবে, নতুবা ইউ শুড গেট পোর মার্ক, নতুবা তুমি কি হবে, তুমি অল্প মার্ক পাবে। সুতরাং আমরা এখানে লিস্ট বসিয়ে দেব। দ্বিতীয় উদাহরণে বলা হয়েছে ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, ইউ শুড মিস দ্য ট্রেন। তাহলে এখানে বলা হয়েছে, খেয়াল করো, শূন্যস্থানের পরে, আমি আগে বলেছি শূন্যস্থানের পরে তোমরা খেয়াল করবে ইউ শুড মিস দ্য ট্রেন, সাবজেক্ট প্লাস শুড আছে এখানে, সুতরাং আমরা নিঃশব্দে এখানে কি বসিয়ে দিব, লিস্ট শব্দটি বসিয়ে দিব। এবং তোমরা আর একটা বিষয় খেয়াল করো যে শুডের পরে যে ভার্বটি দেওয়া আছে, এই ভার্বটি মিস দেওয়া আছে, অর্থাৎ নেগেটিভ অর্থ প্রকাশ করে। এই কারণেই আমরা এখানে লিস্ট বসাতে পারি। তাহলে মূল কথা হচ্ছে যে শূন্যস্থানের পরে সাবজেক্ট প্লাস শুড যদি থাকে, তাহলে অবশ্যই আমরা শূন্যস্থানে লিস্ট বসাতে পারবো। তাহলে বাক্যটির অর্থ কি দাঁড়ালো? ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, লিস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, হ্যাঁ, নতুবা তুমি ট্রেনটি কে হারিয়ে ফেলবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 6 নম্বর নিয়মে বলা হয়েছে ইউজ টু অর্থ হচ্ছে তেন, তা। এই ইউজ টু শব্দটি অতীতের অভ্যাসগত কোনো কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আবার বি ইউজ টু শব্দটি কেউ কোনো কিছু করতে অভ্যস্ত, অর্থাৎ কেউ কোনো কাজ করতে অভ্যস্ত, এরকম যখন বোঝানো হবে তখন আমরা বি ইউজ টু ব্যবহার করব। আর এই বি ইউজ টুর মধ্যে যে বি আছে, এই বি এর পরিবর্তে আমরা এম, ইজ, আর, ওয়াজ, আর বসাতে পারব। প্রথমে আমি প্রথম রুলসের দিকে যাচ্ছি। প্রথম রুলে বলা হয়েছে সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস বি ওয়ার্ড প্লাস এক্সটেনশন, অর্থাৎ ইউজ টু যখনই থাকবে তখনই বুঝতে হবে অতীতের অভ্যাসগত কোনো কাজ, অতীতের অভ্যাসগত কোনো কাজ, অতীতের অভ্যাসগত কোনো কাজকে বোঝানো হচ্ছে। যেহেতু সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস বি ওয়ান প্লাস এক্সটেনশন দেওয়া আছে, আমরা যদি উদাহরণের দিকে যাই, তোমরা খেয়াল করো সাবজেক্টের পরে এখানে শূন্যস্থান দেওয়া আছে, শূন্যস্থানের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে।
তোমরা সবসময় মনে রাখবা শূন্যস্থানের পরে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে এবং বাক্যগুলো দ্বারা যদি অতীতের অভ্যাসগত কোনো কাজ বোঝানো হয় তাহলে অবশ্যই সেখানে অতীতের অভ্যাসগত কোনো কাজ বোঝানো হলে সেখানে অবশ্যই আমরা ইউজ টু ব্যবহার করতে পারবো। ইউজ টু ব্যবহার করতে পারবো। তাহলে আমরা মনে রাখবো কি যে শূন্যস্থানের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং বাক্যটি দ্বারা যদি অতীতের অভ্যাসগত কোনো কাজ বোঝানো হয় তাহলে অবশ্যই আমরা ইউজ টু ব্যবহার করব। সেক্ষেত্রে আমরা এখানে ইউজ টু ব্যবহার করেছি, তাহলে কি হলো, শিলা ইউজ টু টক টু মি ইন ইংলিশ। শিলা আমার সাথে ইংরেজিতে কথা বলতো। আমরা দ্বিতীয় উদাহরণের দিকে যাচ্ছি। সাবজেক্ট প্লাস বি ইউজ টু প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। আমরা আগে বলেছি যখন এই বি ইউজ টু শূন্যস্থানে বি ইউজ টু থাকবে তখন এই বুঝে নিতে হবে যে এটা কোনো কাজ করতে অভ্যস্ত বোঝানো হচ্ছে। এখানে আমরা একটু খেয়াল করব শূন্যস্থানে, একটু খেয়াল করি যে উদাহরণের মধ্যে যদি শূন্যস্থানের পরে সাবজেক্টের পরে শূন্যস্থান এবং শূন্যস্থানের পরে যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে, তোমরা একটু খেয়াল করো, ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত থাকে সেক্ষেত্রে অবশ্যই এটা অভ্যাসগত কোনো কাজ করা বোঝানো হবে, অর্থাৎ কোনো কাজ করতে অভ্যস্ত এরকম বোঝানো হবে এবং সেক্ষেত্রে আমরা বি ইউজ টু ব্যবহার করতে পারবো। যেহেতু ভার্বের পরে যেহেতু শূন্যস্থানের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে এই কারণেই আমরা বি ইউজ টু ব্যবহার করব এবং বি ইউজ টু আমরা সরাসরি ব্যবহার না করে আমরা সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর ওয়াজ আর ব্যবহার করতে পারবো। যেহেতু শিলা থার্ড পারসন এ কারণে আমরা ইজ অথবা ওয়াজ ব্যবহার করতে পারবো। তাহলে যদি আমরা বলি শিলা ইজ অথবা শিলা ওয়াজ টকিং টু মি ইন ইংলিশ, শিলা ওয়াজ টকিং, শিলা ওয়াজ ইউজ টু টকিং টু মি ইংলিশ, শিলা আমার সাথে ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত। সুতরাং আমরা এখানে বি ইউজ টু বসাতে পারবো। সুতরাং আমরা যদি ওয়াজ ইউজ টু ব্যবহার করি তাহলে বাক্যটি সম্পূর্ণ হবে। তাহলে মূল বিষয়টা হচ্ছে এখানে খেয়াল রাখতে হবে দুইটার মধ্যে পার্থক্য আছে, যে এখানে পার্থক্য দুইটা। একটা পার্থক্য আছে শূন্যস্থানের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম যখন থাকবে তখন ইউজ টু ব্যবহার করব। আবার এখানে বিষয়টা হলো শূন্যস্থানের পরে যদি মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে সেক্ষেত্রে আমরা ইউজ টু বি ইউজ টু ব্যবহার করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, ইট ইজ হাই টাইম, এখন এই সময়, ইট ইজ টাইম, এখন এই সময়। রুলসে দেওয়া আছে, খেয়াল করো, ইট ইজ হাই টাইম সাবজেক্ট প্লাস B2 প্লাস এক্সটেনশন। ইট ইজ হাই টাইম সাবজেক্ট প্লাস B2 প্লাস এক্সটেনশন। দ্বিতীয় রুলসে দেওয়া আছে ইট ইজ টাইম প্লাস 2 প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। প্রথম যে রুলসে বলা হয়েছে যে ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট প্লাস B2 বলতে ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস এক্সটেনশন। তোমরা একটু এক্সাম্পলের দিকে লক্ষ্য করো, শূন্যস্থানের পরে দেওয়া আছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ বাক্যের শুরুতে শূন্যস্থান এবং শূন্যস্থানের পরে যদি সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে অবশ্যই শূন্যস্থানে ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম ব্যবহার করতে পারবো। তাহলে আমরা যেহেতু বাক্যের মধ্যে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং আমরা এখানে ইট ইজ হাই টাইম ব্যবহার করতে পারবো। হাই টাইম, হ্যাঁ। এবং দ্বিতীয় রুলে বলা হয়েছে ইট ইজ টাইম
প্লাস টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। উদাহরণের দিকে যাচ্ছি আমরা। শূন্যস্থান, বাক্যের শুরুতে শূন্যস্থান, শূন্যস্থানের পরে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। যদি তুমি খেয়াল করো যে বাক্যের শুরুতে শূন্যস্থান আছে এবং শূন্যস্থানের পরে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকতেছে, সেক্ষেত্রে অবশ্যই আমরা এখানে ইট ইজ হাই টাইম ব্যবহার করতে পারবো অথবা ইট ইজ টাইম ব্যবহার করতে পারবো। এই দুইটার মধ্যে পার্থক্য আছে যে ইট ইজ হাই টাইমের পরে এখানে যদি এখানে সাবজেক্ট থাকার কারণে এই ভার্বটা পাস্ট টেন্সে হয়েছে, আর যেহেতু এখানে সাবজেক্ট নেই এই কারণেই টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। সুতরাং যদি আমরা শূন্যস্থানের পরেই, বাক্যের শুরুতে শূন্যস্থানের পরে যদি টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ইট ইজ হাই টাইম ব্যবহার করব। আশা করি তোমরা বিষয়টি এই ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম বিষয়টি সুন্দরভাবে বুঝতে পেরেছো। এবার আমরা 8 নম্বরের দিকে যাব। 8 নম্বরে বলা হয়েছে বোথ ডট ডট এন্ড, অর্থাৎ উভয়। অত্যন্ত সহজ একটা বিষয়, তোমরা খেয়াল করো রুলস এর মধ্যে বলা আছে বোথ প্লাস নাউন প্লাস এন্ড প্লাস নাউন প্লাস বি ভার্ব অবলিক ভার্ব প্লুরাল প্লাস এক্সটেনশন। একটু খেয়াল করবা তোমরা যে এই বাক্যটির মধ্যে, এই যে স্ট্রাকচারটির মধ্যে দুইটি নাউন দেওয়া আছে, এই একটি নাউন এবং এই একটি নাউন। তোমরা শূন্যস্থানের দিকে খেয়াল করো, প্রথম বাক্যের শুরুতে একটা শূন্যস্থান এবং নাউন, আবার শূন্যস্থান আবার নাউন। যদি বাক্যের প্রথমে শূন্যস্থান প্লাস নাউন, শূন্যস্থান প্লাস নাউন থাকে এবং দ্বিতীয় নাউনের পরে যে ভার্বটি থাকবে সেই ভার্বটি যদি প্লুরাল নাম্বারে থাকে, খেয়াল করো যদি ভার্বটি প্লুরাল নাম্বারে থাকে অর্থাৎ বহু বচনে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই বোথ ডট ডট এন্ড বসিয়ে দেব। আমি কি বলেছি যে বাক্যের শুরুতে শূন্যস্থান, শূন্যস্থানের পরে একটি নাউন, আবার শূন্যস্থান এবং শূন্যস্থানের পরে আরেকটি নাউন, এবং এই নাউনের পরে যদি যে ভার্বটি থাকবে সেই ভার্বটি যদি বহু বচন অর্থাৎ প্লুরাল নাম্বারে থাকে সেক্ষেত্রে আমরা অবশ্যই বোথ ডট ডট এন্ড বসাতে পারবো। সুতরাং আমরা এখানে কি বসাবো, বোথ ডট ডট এন্ড বসিয়ে দেব। তাহলে অর্থটা কি দাঁড়ালো, বোথ মিলা এন্ড শিলা আর সাসপেক্টেড ফর দিস ক্রাইম। মিলা এবং শিলা উভয়েই এই অপরাধের জন্য সন্দেহভাজন হয়ে ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নাইদার, নাইদার ডট ডট নয়, এটাও না ওটাও না। এখানে রুলসের দিকে খেয়াল করো, বাক্যের শুরুতে নাউন প্লাস নাউন, বাক্যের শুরুতে নাইদার, নাইদার প্লাস নাউন প্লাস নট প্লাস নাউন প্লাস ভিভার প্লাস ভার্ব ব্র্যাকেটে সিঙ্গুলার দেওয়া আছে প্লাস এক্সটেনশন। তুমি খেয়াল করো আগেরটির মতো ঠিক এখানেও দুইটি নাউন দেওয়া থাকবে এবং দুইটি শূন্যস্থান দেওয়া থাকবে। দুইটি শূন্যস্থান, দুইটি শূন্যস্থানে একটু খেয়াল করো, দুইটি শূন্যস্থানের ক্ষেত্রে আমরা বাক্যের শুরুতে একটি শূন্যস্থান প্লাস নাউন, আবার শূন্যস্থান প্লাস নাউন। খেয়াল করো বাক্যের শুরুতে একটি শূন্যস্থান প্লাস নাউন, আবার শূন্যস্থান প্লাস নাউন, অর্থাৎ দুইটি নাউন। দ্বিতীয় নাউনের পরে যে ভার্বটি থাকবে সেই ভার্বটি যদি প্লুরাল হয়, সেই ভার্বটি যদি সেই ভার্বটি যদি সিঙ্গুলার হয় তাহলে অবশ্যই আমরা শূন্যস্থানে নেইদার ডট ডট নট বসাতে পারব। সুতরাং আমরা খেয়াল করব যে দুইটি শূন্যস্থান যেখানে থাকবে এবং দুইটি শূন্যস্থানের দ্বিতীয় যে নাউনটি থাকবে সেই নাউনটির পরে যে ভার্বটি থাকবে সেই ভার্বটি যদি সিঙ্গুলার থাকে সেক্ষেত্রে অবশ্যই আমরা নেইদার
শব্দটি ব্যবহার করব, NEI। neither nor বসিয়ে দেব। তাহলে কি দাঁড়ালো? neither বিনা nor পিনা was brilliant। অর্থাৎ বিনা এবং পিনা কেউই মেধাবী ছিল না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 10 নম্বরে বলা হয়েছে ইন ওয়ার্ডার টু, জন্যে। তোমরা খেয়াল করো, রুলে বলা হয়েছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, যে কোনো টেন্সে থাকতে পারে এটাই বাক্যটা, প্লাস ইন ওয়ার্ডার টু প্লাস B1 প্লাস নাউন। বিহান বলতে আমরা বুঝি ভার্বের প্রেজেন্ট ফর্ম। উদাহরণের দিকে তোমরা খেয়াল করো, হি ওয়েন্ট টু মার্কেট ড্যাশ বাই এ শার্ট। যদি শূন্যস্থানের পূর্বে একটি সম্পূর্ণ বাক্য থাকে এবং শূন্যস্থানের পরে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে প্লাস অবজেক্ট থাকে, যদি শূন্যস্থানের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট থাকে, ঠিক তখনই আমরা ইন ওয়ার্ডার টু বসিয়ে দেব। তাহলে ইন ওয়ার্ডার টু যেহেতু জন্য অর্থে বোঝানো হয়েছে, হি ওয়েন্ট টু মার্কেট, সে বাজারে গিয়েছিল বাই এ শার্ট, একটি শার্ট ক্রয় করতে। সুতরাং ইন ওয়ার্ডার টু আমরা যদি বসিয়ে দেই তাহলে বাক্যটির অর্থ পরিপূর্ণতা পাবে। ইন ওয়ার্ডার টু বসিয়ে দিলাম। তাহলে তোমাদের মনে রাখতে হবে, বাক্যের শুরুতে প্রথম বাক্যের শেষে শূন্যস্থান এবং শূন্যস্থানের পরে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে এবং বাক্যটি দ্বারা যদি কোনো উদ্দেশ্য বোঝানো হয়, তাহলে অবশ্যই ওই ভার্বটি দ্বারা যদি কোনো উদ্দেশ্য বোঝানো হয় তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে? ইন ওয়ার্ডার টু বসিয়ে দিতে হবে। ইন ওয়ার্ডার টু, হি ওয়েন্ট টু মার্কেট ইন ওয়ার্ডার টু বাই এ শার্ট, সে শার্ট কিনতে বাজারে গিয়েছিল। 11 নম্বরে বলা হয়েছে হয়নি ভার্ব। হয়নি ভার্ব সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। হয়নি ভার্ব অর্থ হচ্ছে যখনই। আসলে এই হয়নি ভার্ব বলতে আমরা একটি অনির্ধারিত সময়কে বোঝানো হয়, যেটা নির্দিষ্ট কোনো সময় নয়। এই ক্ষেত্রে আমরা হয়নি ভার্ব ব্যবহার করি। আসলে হয়নি ভার্ব এবং অ্যাজ সুন অ্যাজ এর মধ্যে কিছু মিল আছে এবং কিছু পার্থক্য আছে। এই বিষয়ে আমি পরবর্তী ক্লাসে আলোচনা করে তোমাদেরকে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আজকে আমরা হয়নি ভার্বের যে রুলসটা দেওয়া আছে খেয়াল করে দেখো। বাক্যের প্রথমে হয়নি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস কমা, আবার কমার পরে আরেকটি বাক্য দেওয়া আছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। অর্থাৎ হয়নি ভার্বের পরে দুইটি বাক্য থাকবে, কমাযুক্ত দুইটি বাক্য থাকবে, সেটা যে কোনো টেন্সে থাকতে পারে। তবে এই দুইটি বাক্য দ্বারা অবশ্যই অনির্ধারিত কোনো সময়কে বোঝানো হবে। অর্থাৎ যখনই, যেই মাত্র। যদি আমরা দেখো উদাহরণে এখানে বলা আছে the old man saw the bird, বৃদ্ধ লোকটি পাখিটিকে দেখলো, he killed the bird, সে পাখিটিকে মেরে ফেললো, হত্যা করে ফেললো। তাহলে দেখো, আমরা যদি এখানে হয়নি ভার্ব শব্দটি বসিয়ে, যেহেতু দুইটি বাক্য দেওয়া আছে এবং দুইটি বাক্যের মাঝখানে কমা যুক্ত আছে এবং যে বাক্যটির শুরুতে শূন্যস্থান আছে সেই শূন্যস্থানে আমরা যদি হয়নি ভার্ব বসিয়ে দেই তাহলে আমরা বাক্যটির অর্থ পরিপূর্ণতা পাবো। তাহলে আমরা যদি বলি হয়নি ভার্ব the old man saw the bird, যখনই বৃদ্ধ লোকটি পাখিটিকে দেখলো তখনই সে তাকে হত্যা করে ফেললো। তাহলে আমরা সহজ করে বলতে পারি দুইটি বাক্যের মধ্যে যে বাক্যটিতে শূন্যস্থান দেওয়া থাকবে এবং এটা যদি অনির্ধারিত কোনো সময়কে নির্দেশ করে, ঠিক সেই ক্ষেত্রে আমরা হয়নি ভার্ব শব্দটি বসাতে পারবো।
আশা করি তোমরা সকলেই বিষয়গুলো সুন্দরভাবে বুঝতে পেরেছো। এই পর্যায়ে আমরা আমাদের স্যাম্পল কোশ্চেনের দিকে চলে যাব। আমি একটা প্রশ্ন দিয়েছি, সেই প্রশ্নটি এখন বোঝানোর চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল করো, বক্সের ভিতরে দেওয়া আছে ইউজ টু। ইউজ টু মানে তোমরা সকলেই জানো, একটু আগে আমরা পড়েছি, ইউজ টু অভ্যাসগত কোনো, অতীতের অভ্যাসগত কোনো কাজ। অ্যাজ ইফ এমন যেন, ন সোনার হ্যাট করতে না করতে, বোথ ডট ডট এন্ড উভয়, দেয়ার কোথাও কোনো কিছু আছে বা কোথাও কোনো কিছু ঘটছে এরকম বোঝাতে দেয়ার ব্যবহার করতে হয়। উড ইউ মাইন্ড, আপনি কি কিছু মনে করছেন? আনলেস যদি না, নেদার ডট ডট নর, এটাও না ওটাও না, হয় নেবার যখনই, ইন অর্ডার টু জন্যে, কোনো উদ্দেশ্য অর্থে ইন অর্ডার টু ব্যবহার করতে হয়। এবার প্রথম শূন্যস্থানের দিকে খেয়াল করি আমরা। ক নম্বরে বলা হয়েছে বাক্যের শুরুতে, এখানে খেয়াল করো শূন্যস্থান দেওয়া আছে, শূন্যস্থানের পরে বলা হয়েছে ইজ এ হিউ অ্যান্ড ক্রাই, চেঁচামেচি অন দ্য রোড। রাস্তার মধ্যে চেঁচামেচি হচ্ছে, সামথিং মাস্ট হ্যাভ হ্যাপেন্ড, নিশ্চয়ই কিছু ঘটেছে। তাহলে আমরা বলেছিলাম যে বাক্যের শুরুতে যদি শূন্যস্থান থাকে এবং শূন্যস্থানের পরে যদি বিভার প্লাস কোনো জায়গার নাম থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই দেয়ার শব্দটি বসিয়ে দিতে পারবো। তোমরা লক্ষ্য করো, বাক্যের বা শূন্যস্থানের পরে ইজ দেওয়া আছে এবং শূন্যস্থানে ইজের পরে যে বাক্যটি আছে সেই বাক্যটির মধ্যে রুট দেওয়া আছে, সুতরাং একটি প্লেসের কথা বলা হয়েছে। সেক্ষেত্রে আমরা বিভার এবং জায়গার নাম যেখানে থাকবে সেখানে অবশ্যই আমরা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট দেয়ার বসিয়ে দিতে পারবো। এবার আমরা দ্বিতীয় বাক্যের দিকে যাই। ইট ইজ রেইনিং হেভিলি, ক্লোজিং দ্য ডোর উইন্ডো। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ক্লোজিং দ্য ডোর। ক্লোজিং দ্য ডোর গত ক্লাসে আমরা পড়িয়েছিলাম। তোমরা একটু খেয়াল করো, বাক্যের শুরুতে শূন্যস্থান, এখানে বাক্যের শুরুতে শূন্যস্থান আছে, শূন্যস্থানের পরে আইএনজি যুক্ত ভার্ব আছে এবং বাক্যের সর্বশেষে কি আছে, প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে। আমি বলেছিলাম বাক্যের শুরুতে যদি শূন্যস্থান এবং শূন্যস্থান পরে যদি ভার্ব যুক্ত আইএনজি প্লাস বাক্যের সর্বশেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে, তাহলে আমরা বসাতে পারবো উড ইউ মাইন্ড অথবা হোয়াটস ইট লাইক। যেহেতু আমাদের বক্সের মধ্যে উড ইউ মাইন্ড দেওয়া আছে, তাই আমরা নিয়ম অনুযায়ী উড ইউ মাইন্ড বসিয়ে দেব। উড ইউ মাইন্ড বসিয়ে দেব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে পরিষ্কার বিষয়টা কি দাঁড়ালো, যে শূন্যস্থানের পরে ভার্বের সাথে আইএনজি এবং শূন্যস্থানের পর শেষের দিকে প্রশ্নবোধক চিহ্ন থাকলে আমরা উড ইউ মাইন্ড বসাতে পারি। তাহলে বাক্যটির অর্থ কি দাঁড়ালো, ইট ইজ রেইনিং হেভিলি, প্রচন্ডভাবে বৃষ্টি হচ্ছে। উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য উইন্ডো, দরজাটি বন্ধ করলে আপনি কি কিছু মনে করবেন? তৃতীয় নম্বর সিতে দেওয়া আছে রিফাত ওপেন দি হাউস, হি ওয়ার এ প্রিন্স। রিফাত প্রায় আচরণ করে, হি ওয়ার এ প্রিন্স, সে ছিল একজন কি, প্রিন্স, সেজন্য একজন রাজা বা রাজপুত্র। আমরা খেয়াল করেছি রুলের ক্ষেত্রে দুইটি বাক্যের মাঝখানে যদি শূন্যস্থান থাকে, তোমরা খেয়াল করে দেখো দুইটি বাক্যের মাঝখানে শূন্যস্থান থাকে, তাহলে প্রথম বাক্যটি যদি প্রেজেন্ট টেন্স হয় এবং দ্বিতীয় বাক্যটি যদি সাবজেক্ট প্লাস পাস্ট ইনডিফিনিট অথবা ওয়্যার থাকে, সেক্ষেত্রে শূন্যস্থানের মাঝখানে আমরা অ্যাজ ইফ বা অ্যাজ দো বসিয়ে দিতে পারবো। যেহেতু এখানে অ্যাজ ইফ আছে, সুতরাং আমরা নিয়ম অনুযায়ী অ্যাজ ইফ বা অ্যাজ দো বসাবো। যেহেতু বাক্যের প্রথমেই আমরা পাস্ট টেন্স পেয়েছি, প্রেজেন্ট টেন্স পেয়েছি এবং শূন্যস্থানের পরে সাবজেক্ট প্লাস ওয়্যার পেয়েছি, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স পেয়েছি, সুতরাং আমরা এখানে শূন্যস্থানে অ্যাজ ইফ বসাতে পারবো।
তাহলে বাক্যটির অর্থ কি দাঁড়ালো? রিফাত অফেন বিহেভস অ্যাজ ইফ হি ওয়ার এ প্রিন্স। রিফাত প্রায় এমন আচরণ করে যেন সে একজন রাজপুত্র। এবার আমরা ডি নম্বরে যাই। ইউ ওয়ার্ক হার্ড, ইউ উইল নট মেক এ গুড রেজাল্ট। বাক্যের শুরুতে শূন্যস্থান আছে, শূন্যস্থানের পরে একটি বাক্য দেওয়া আছে এবং কমার পরে আরেকটি বাক্য দেওয়া আছে। তোমরা একটু মনে করে দেখো যে আমি বলেছিলাম দুইটি বাক্যের মধ্যে প্রথম বাক্যটি যদি অ্যাসার্টিভ হয় এবং দ্বিতীয় বাক্যটি যদি ফিউচার ইনডিফিনিট টেন্স এবং নেগেটিভ অর্থ প্রকাশ করে, তাহলে আমরা শূন্যস্থানে আনলেস বসিয়ে দিতে পারবো। তোমরা একটু খেয়াল করে দেখো বাক্যের প্রথম বাক্যটি কি দেওয়া আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং অ্যাসার্টিভ বাক্য দেওয়া আছে, এবং দ্বিতীয় বাক্যটি ফিউচার ইনডিফিনিট টেন্স এবং নেগেটিভ অর্থ প্রকাশ করেছে। সুতরাং আমরা কি বসাতে পারবো এখানে? এটাকে প্রথম বাক্যটিকে নেগেটিভ করার জন্য আমাদেরকে অবশ্যই কি বসাতে পারি? আনলেস বসিয়ে দিতে পারি। সুতরাং কি দাঁড়ালো? সহজ কথা হচ্ছে যে দুইটি বাক্যের মধ্যে প্রথম বাক্যটি যদি প্রেজেন্ট টেন্স এবং অ্যাসার্টিভ অর্থ দাঁড়ায় এবং দ্বিতীয় বাক্যটি যদি ফিউচার ইনডিফিনিট এবং নেগেটিভ অর্থ প্রকাশ করে, তাহলে আমরা অবশ্যই শূন্যস্থানে আনলেস বসিয়ে দেব। ই নম্বরে বলা হয়েছে পিরা ওয়াজ এ ক্রিমিনাল, পান্না ওয়াজ এ ক্রিমিনাল। পান্না হলো একজন ক্রিমিনাল, অপরাধী। So he saw the police, he hid himself. সুতরাং সে পুলিশকে দেখলো, সে তাকে নিজেকে লুকিয়ে ফেললো। একটু খেয়াল করে দেখো, আমরা এখানে বলেছিলাম যে সময়যুক্ত শব্দ এখানে আমাদের হয় নিবার দেওয়া আছে। আর হয় নিয়মে আমরা বলেছিলাম যে দুইটি বাক্য থাকবে, কমাযুক্ত দুইটি বাক্য থাকবে। দুইটি বাক্যের মধ্যে প্রথম বাক্যটিতে যদি শূন্যস্থান থাকে, অবশ্যই এই বাক্যটিতে আমরা হয় নিবার বসিয়ে দিতে পারবো, যেহেতু অনির্ধারিত সময় এবং অনির্দিষ্ট সময়, এই কারণে আমরা হয় নিবার বসাতে পারবো। তো আমরা এখানে যদি হয় নিবার বসিয়ে দেই, তাহলে বাক্যটির অর্থ কি দাঁড়াবে? হয় নিবার he saw the police, he hid himself. সুতরাং যখনই সে পুলিশকে দেখলো, সে তাকে নিজেকে লুকিয়ে ফেলল। এক নম্বরে বলা হচ্ছে ইন এ সামার ডে a thirsty crow was flying here and there. গ্রীষ্মের এক দিনে দুপুরে দেখো একটি তৃষ্ণার্ত কাক was flying here and there, এদিক ওদিক উড়ে বেড়াচ্ছিল। ড্যাশ সার্চ ওয়াটার, পানি খুঁজতে। দেখো খেয়াল করে দেখো তোমরা, আমি বলেছিলাম একটি পূর্ণাঙ্গ বাক্যের পরে যদি শূন্যস্থান থাকে এবং শূন্যস্থানের পরে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, খেয়াল করো ভালো করে, একটি পূর্ণাঙ্গ বাক্যের শেষে যদি শূন্যস্থান থাকে এবং শূন্যস্থানের পরে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, তাহলে অবশ্যই এই শূন্যস্থানে আমরা ইন ওয়ার্ডার টু ব্যবহার করতে পারবো। যেহেতু বাক্যটিতে উদ্দেশ্যমূলক বোঝানো, অর্থাৎ সার্চ দ্বারা উদ্দেশ্য বোঝানো হয়েছে, অনুসন্ধান করা বোঝানো হয়েছে, সুতরাং আমরা ইন ওয়ার্ডার টু ব্যবহার করতে পারবো। সো আমরা এখানে কি বসিয়ে দিব? ইন ওয়ার্ডার টু বসিয়ে দেব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করো, ইন ওয়ার্ডার টু, যেহেতু শূন্যস্থানের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে এবং এই ভার্বটি দ্বারা উদ্দেশ্য বোঝানো হয়েছে, সুতরাং আমরা কি বসিয়ে দিয়েছি? ইন ওয়ার্ডার টু বসিয়ে দিয়েছি। সুতরাং বাক্যটির অর্থ কি হবে? ইন এ সামার ডে a thirsty crow was flying here and there in order to search water. গ্রীষ্মের এক দুপুরে একটি তৃষ্ণার্ত কাক পানি খোঁজার জন্য এদিক ওদিক উড়ে বেড়াচ্ছিল। জি নম্বরে বলা হয়েছে ড্যাশ she switched on the fan, then it started
moving swiftly. এখানে বাক্যের শুরুতে শূন্যস্থান দেওয়া আছে এবং একটু খেয়াল করো বলা হয়েছে এখানে বাক্যের মাঝখানে দেওয়া আছে and, বাক্যের মাঝখানে কি দেওয়া আছে then দেওয়া আছে। সুতরাং আমরা জানি যে then এর পূর্বের বাক্যটি past participle এবং then এর পরের বাক্যটি যদি past indefinite tense হয় তাহলে সেক্ষেত্রে আমরা no sooner had বসাতে পারবো। সুতরাং যেহেতু আমাদের এখানে no sooner বক্সের ভিতরে আছে সো আমরা এখানে no sooner had বসিয়ে দেব। আবার বলছি যেহেতু মাঝখানে দেন আছে, দুটি বাক্যের মাঝখানে, দুটি পূর্ণাঙ্গ বাক্যের মাঝখানে দেন আছে এবং প্রথম বাক্যটির ভার্বটি যেহেতু পাস্ট পার্টিসিপলে এবং দ্বিতীয় বাক্যের ভার্বটি যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে সো আমরা এখানে নো সুনার হ্যাড বসিয়ে দিতে পারবো। পেজ নাম্বারে দেওয়া আছে তাহলে আমরা এখানে বাক্যটি অর্থটা কি দেওয়া আছে no sooner had she switched on the fan than it started moving swiftly। সে ফ্যানটি পাখাটি সুইচড পাখাটি চালু করতে না করতেই ইহা খুব দ্রুত গতিতে ঘুরতে শুরু করলো। এস নাম্বারে দেওয়া আছে ড্যাশ রূপা ড্যাশ শিলা were selected for the final round. Both of them were highly skilled. তোমরা একটু খেয়াল করো আমি একটু আগে নিয়ম বলেছিলাম যে বাক্যের শুরুতে শূন্যস্থান, শূন্যস্থানের পরে একটি নাউন এবং আবার শূন্যস্থানের পরে একটি নাউন এবং এই নাউনটির দ্বিতীয় নাউনটির পরে যদি ভার্বটি প্লুরাল নাম্বারে থাকে অর্থাৎ বহু বচনে থাকে, খেয়াল করো ওয়ার বহু বচন, সুতরাং আমরা এখানে কি বসিয়ে দিব